হিমানির বান্ধবী রূপালী তাকে শপিং করতে যাওয়ার জন্য ফোন করে, তাই হিমানি খুবই খুশি হয়। তাই সে তখনই বান্ধবীর সঙ্গে শপিংয়ে যেতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর হিমানি সুন্দর করে সেজেগুজে বাড়ি থেকে বেরোনোর সময় তার শাশুড়ি মাকে বলে, মা, আমি কিছুক্ষণের জন্য আমার বান্ধবীদের সঙ্গে শপিং করতে যাচ্ছি। আমাদের বাড়ির কাছে শপিং মলে নাকি 60% অফ চলছে। বিয়ের পর থেকে তো একবারও শপিং করতে গেলাম না, তাই ভাবছি আজকে একটু শপিং করে আসি। এই তো তোমার 2 সপ্তাহ আগে বিয়ে হলো, আর তুমি এখনই শপিং করতে যাবে বলছো? বিয়েতে তো এত গিফট পেয়েছো, সেই জামা কাপড়গুলোই পরো। আবার নতুন নতুন জামা কাপড় কিনে টাকা নষ্ট করে কি হবে শুনি? হ্যাঁ তাই তো, তোমার যদি মনে হয় আরো জামা কাপড় লাগবে তাহলে আমার কাছ থেকে নিতে পারো, কারণ আমাকে অনেক আত্মীয় স্বজনেরা তোমার জন্য অনেক শাড়ি আর জামা কাপড় দিয়ে গেছে। আমি না হয় সেই কাপড়গুলো তোমাকে বার করে দিচ্ছি। পায়েল তো ঠিক কথাই বলেছে, আজকে তোমাকে শপিং করতে যেতে হবে না। শাশুড়ি মা এবং ননদের কথা শুনে হিমানির কিছু বলার থাকে না। চিত্তপ্রিয়া দেবী তার আলমারি থেকে তখনই বিয়েতে পাওয়া জামা কাপড়গুলো হিমানিকে বার করে দেয়, যার ফলে হিমানি শপিং করতে আর যেতে পারে না। তাই তার খুবই মন খারাপ করে, কারণ হিমানি শপিং করতে খুবই ভালোবাসতো। নতুন নতুন জামা কাপড় কিনলেই তার মনটা খুবই খুশি হয়ে যেত। অন্যদিকে পায়েল মনে মনে ভাবে, যাক, আজকে ঠিক সময়ে মাকে কথাটা মনে করিয়েছিলাম, তাই আজকের মতো বৌদিকে শপিং করতে যাওয়া থেকে আটকাতে পারলাম। আসলে পায়েলের দাদা রাহুল এমএনসিতে জব করত। পায়েলও শপিং করতে খুব পছন্দ করত, আর পায়েলের সমস্ত শপিং করার টাকা তার দাদাই বহন করত। কিন্তু কিছুদিনের মধ্যেই রাহুল হিমানিকে বিয়ে করে নিয়ে আসে। হিমানি ভীষণই স্টাইলিশ এবং সুন্দরী ছিল। পায়েল হিমানির জামা কাপড়ের কালেকশন দেখে মনে মনে খুবই হিংসা করত। হিমানি তাদের বাড়িতে আসার পর থেকে পায়েল মনে মনে ঠিক করে সে আর কিছুতেই তার বৌদিকে শপিং করতে যেতে দেবে না, কারণ সে সবসময় স্টাইলিং এবং ফ্যাশনের ক্ষেত্রে তার বৌদির থেকে এগিয়ে থাকতে চায়। তার উপর সে চায় না তার দাদা বৌদির পেছনে টাকা খরচ করুক। বৌদি তো খুবই স্টাইলিশ, বৌদি যদি বারবার শপিং করে তাহলে তো দাদা আমাকে আগের মতো টাকা দিতেই পারবে না। তাছাড়া এই পাড়ার মধ্যে সব থেকে স্টাইলিশ আর ট্রেন্ডিং জামা কাপড় কিন্তু আমিই পরি। এখন যদি বৌদি নতুন ট্রেন্ডিং জামা কাপড় পরে ঘুরে বেড়ায় তাহলে তো আমার আর কোনো নাম থাকবে না। পায়েল মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে। কিন্তু অন্যদিকে হিমানি তার বিয়েতে পাওয়া জামা কাপড়গুলো মোটেই পছন্দ করতে পারে না, কারণ সেই জামা কাপড়গুলো বড্ড ট্র্যাডিশনাল ছিল, যেগুলো হিমানি খুব বেশি পছন্দ করতো না। তাই হিমানি ঠিক করে সে আর একদিন শপিং করতে যাবে। না না, আমাকে মনে হচ্ছে এবার লুকিয়ে লুকিয়ে শপিং করতে যেতে হবে। অত নতুন ট্রেন্ডিং জিন্স টপ, স্কার্ট, কুর্তা বেরিয়েছে, রূপালী আমাকে সব সময় ফটো পাঠাচ্ছে, এদিকে আমি এখনো পর্যন্ত কিছুই কিনে উঠতে পারছি না। এরই মধ্যে হিমানি বেশ কয়েকবার শপিং করতে যেতে চাইলে পায়েল কোনো না কোনো অজুহাতে তাকে আটকে দেয়। তবে একদিন চিত্তপ্রিয়া দেবী কিংবা পায়েল কেউই বাড়িতে থাকে না, তারা দুজনেই পাশের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। তাই সেদিন সুযোগ বুঝে হিমানি বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, রাস্তাতেই হিমানির সঙ্গে পায়েলের দেখা হয়। আরে বৌদি, এত সেজে গুজে তুমি কোথায় চললে? চলো বাড়ি চলো, আসলে আমার শরীরটা খুব খারাপ করছে, তাই মাকে নিমন্ত্রণ বাড়িতে রেখে আমি একাই বাড়িতে চলে এলাম। তুমি আমাকে একটু গরম গরম চিকেন স্যুপ আর টোস্ট বানিয়ে দেবে চলো। নাও, হয়ে গেল আমার শপিং করতে যাওয়া, ঠিক সময়ে এসে জুটেছে। কিন্তু আজকে তো আমি শপিং করেই ছাড়বো। যতবারই আমি শপিং করার জন্য বেরোই ততবারই আমার ননদ আমাকে কোনো না কোনো ভাবে আটকে দেয়। এই ভেবে হিমানি তার ননদকে বলে, তোমার শরীর খারাপ করছে তাতে আমি কি করব পায়েল? তুমি তো ছোট বাচ্চা নও। এক কাজ করো, বাড়িতে গিয়ে শুয়ে পড়ো, তারপর মা বাড়িতে এলে তোমাকে স্যুপ বানিয়ে দেবে। আমি তোমার দাদার অফিসে যাচ্ছি, তোমার দাদা একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমাকে ডেকেছে। তাই নাকি? তাহলে আমিও তোমার সঙ্গে দাদার অফিসে যাচ্ছি। আমার শরীর ভালো লাগছে না যখন, তাহলে একা একা বাড়িতে থেকে কি করব? যদি আমার আরো বেশি শরীর খারাপ করে, তার থেকে তোমার সঙ্গে থাকলে তুমি আমার খেয়াল রাখতে পারবে। এত বড় ধাড়ি মেয়ে, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই? রাহুল আমাকে ওর অফিস ছুটি হলে একসঙ্গে ঘুরতে যাওয়ার জন্য ডেকেছে, আর তুমি আমাদের সঙ্গে কাবাব মেয়ে হাড্ডি হয়ে ঘুরে বেড়াবে? তোমার লজ্জা করে না? এভাবে হিমানি পায়েলকে উল্টোপাল্টা কথা বলে, কিন্তু পায়েলও চুপ করে থাকে না।
ফলে রাস্তার মধ্যে দুই ননদ বৌদির মধ্যে ভীষণই ঝগড়া শুরু হয়। এমন সময় চিত্তপ্রিয়া দেবীও হঠাৎ করে নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে আসে। সে রাস্তার মধ্যে মেয়ে এবং বৌমাকে ঝগড়া করতে দেখে খুবই রেগে যায়। আরে বৌমা, তুমি রাহুলের ফোন রিসিভ না করে এখানে রাস্তায় দাঁড়িয়ে ননদের সঙ্গে ঝগড়া করছো। ওদিকে রাহুল আমাকে বারবার করে ফোন করে বলল আজকে নাকি কয়েকটা অফিসের কলিগকে বাড়িতে নিয়ে আসছে, তাই তুমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে সবার জন্য রান্না বান্না করো। এই কথা শোনার পর হিমানির আর কিছু বলার থাকে না, তাকে বাধ্য হয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে হয়। সন্ধ্যাবেলা রাহুল তার অনেকগুলো কলিগকে বাড়িতে নিয়ে আসে। রাহুল তাদের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করে এবং আড্ডা মারে, কিন্তু হিমানি মনে মনে রাহুলের উপর ভীষণই চটে থাকে। কি গো, শুনছো? আমাদের বিয়ের ঠিক 2 সপ্তাহ হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত আমাকে শপিং করাতে নিয়ে গেলে না। আমার বান্ধবীর বরেরা ওদেরকে সপ্তাহে 2 দিন 3 দিন করে শপিং করাতে নিয়ে যায়। তাছাড়া ওদের তো 3-4 বার করে হানিমুনেও ঘুরতে যাওয়া হয়ে গেছে। ও এই ব্যাপার, তোমার শপিং করতে যেতে ইচ্ছে করছে? তাহলে যাও শপিং করতে, কি অসুবিধা? তোমার কাছে তোমার ব্যাংকের সমস্ত কার্ডই আছে, তোমার যত ইচ্ছা ততই শপিং করতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। শুধুমাত্র আমাকে পুরো ভিখারি না বানিয়ে দিলেই হবে। আমি তো যেতেই চাই, তোমার মা আর বোন আমাকে কোথাও যেতে দিতেই চায় না, তাই তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে হয়তো ওরা আর না করতে পারবে না। এই শুনে রাহুল পরের দিন অফিস থেকে ফিরে এসে হিমানিকে শপিং করাতে নিয়ে যাবে বলে ঠিক করে। কিন্তু পরের দিন শপিং এ যাওয়ার আগেই রাহুলের একটা অনলাইন মিটিং এর জন্য কল আসে। ফলে রাহুলকে বাধ্য হয়ে মিটিং এ বসতে হয়। কিন্তু হিমানি রেগে যাবে ভেবে রাহুল আগেই 10,000 টাকা পায়েলকে দিয়ে বলে, এই শোন পায়েল, তুই এক কাজ কর, বৌদিকে নিয়ে ভালো করে শপিং করে আন। আমার এখন সময় নেই বলে যেতে পারলাম না, দেখিস বৌদির জন্য ভালো করে শপিং করতে পারে, আর তুইও নিজের জন্য পারলে কিছু কিনে নিস, বুঝেছিস? ও মাই গড, এটাই তো আমি চাইছিলাম। দাদা আবার আমাকেই বৌদির সঙ্গে শপিং করতে যেতে বলছে, খুব ভালো। বৌদি তো এতদিন ধরে আমাকে অ্যাভয়েড করছিল, আজকে আর কিছু বলতে পারবে না। এই বলে পায়েল এবং হিমানি দুজনে শপিং করতে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর পায়েল শুধু সারাক্ষণ নিজের জন্যই জামা কাপড় দেখতে থাকে। কিন্তু হিমানির কোনো টপ কিংবা জিন্স পছন্দ হলে পায়েল বলে, বৌদি তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি এরকম জিন্স টপ পরে কি করবে? লোকে তোমাকে এই সমস্ত মডার্ন জামা কাপড় পরে থাকতে দেখলে খুব খারাপ বলবে, তার থেকে বরং এই জিন্স টপটা আমি নিয়ে নিই। এভাবেই পায়েল সারাক্ষণ নিজের জন্য শপিং করতে থাকে। কিন্তু হিমানি নিজের জন্য কিছুই কিনতে পারে না, যার ফলে হিমানি আবার পায়েলের উপর রেগে যায়। কিন্তু সেদিন বাড়িতে ফিরে এসে হিমানি অনলাইনে ট্রেন্ডিং টপ, স্কার্ট এবং সুন্দর সুন্দর ড্রেস অর্ডার করে। আমার ননদটা এত কুচুটে হবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। আমাকে কিচ্ছু শপিং করতে দেবে না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি অনলাইন থেকে এবার নিজের জন্য শপিং করব। এবার দেখি আমাকে কে আটকায়। অন্যদিকে আজকে মন ভরে শপিং করতে পারার জন্য পায়েল খুবই খুশি থাকে। দেখতে দেখতে কয়েকদিন কাটে, কিন্তু হিমানির নতুন জামা কাপড়ের এখনো পর্যন্ত ডেলিভারি হয় না। তাই হিমানি অ্যাপ খুলে দেখে তার সমস্ত অর্ডারগুলো ডেলিভারি হয়ে গেছে, যা দেখে হিমানি খুবই রেগে যায়। তাই সে তখনই কাস্টমার কেয়ারে ফোন করে বলে, আপনাদের কি ধরনের কাস্টমার সার্ভিস? আমি কতগুলো টাকা খরচা করে আপনাদের অ্যাপ থেকে জামা কাপড়গুলো অর্ডার করেছিলাম, কিন্তু একটা ড্রেসও আমার কাছে এসে পৌঁছায়নি। উল্টে সমস্ত অর্ডারসগুলো ডেলিভার দেখাচ্ছে। আপনাদের নামে আমি কিন্তু স্ক্যাম রিপোর্ট করব। এই বলে হিমানি কাস্টমারকে শাসিয়ে ফোন রেখে দেয়। কিন্তু হিমানি যখন হোয়াটসঅ্যাপ খুলে দেখে তখন সে পায়েলকে তার বান্ধবীর জন্মদিনে একটা সুন্দর ড্রেস পরে থাকতে দেখে। আর সেই ড্রেসটা একেবারে হিমানির অর্ডার করা ড্রেসের মতোই দেখতে ছিল। হিমানি এক দেখাতেই তার নিজের ড্রেসটা চিনতে পারে, তাই সে তখনই পায়েলের কাছে চলে যায়। পায়েল, তুমি এই ড্রেসটা কোথা থেকে পেলে? এটা তো একদমই আমার ড্রেসের মতো দেখতে। এই ড্রেসটাই তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম। বৌদি, তুমি এমন ভাব করছো যেন এই ড্রেসটা একটাই তৈরি হয়েছে। এরকম আরো হাজারো অনেক ড্রেস মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। আমি এটা আমার কলেজের পাশের শপিং মল থেকে কিনেছি। হিমানি কিছুতেই পায়েলের কথা বিশ্বাস করতে পারে না, কারণ হিমানি সেই ড্রেসটা একটা ইউএসএ ওয়েবসাইট থেকে ইম্পোর্ট করিয়েছিল, যেটা ইন্ডিয়াতে সম্পূর্ণরূপে আনঅ্যাভেলেবল। কিন্তু হিমানি সেই কথাটা কোথাও প্রমাণও করতে পারে না। তার উপর হিমানি প্রত্যেকটা ড্রেসের পেছনে অন্তত 500 থেকে $1000 খরচাও করেছিল, যা ইন্ডিয়ান রুপিতে অনেক দামি। তাই হিমানি বারে বারে কাস্টমার কেয়ারে ফোন করতে থাকে।
হ্যাঁ ম্যাডাম, আমরা আপনার কনসার্ন বুঝতে পারছি। অবশ্যই আপনি অনেক টাকা খরচা করেছেন, আর তাছাড়া আমাদের রেস্টুরেন্টের একটা রেপুটেশনও আছে। আমরা অবশ্যই আপনার ড্রেসগুলো কোথায় গেল সেটাই ইনভেস্টিগেশন করে দেখব। কয়েকদিন পর একজন ডেলিভারি বয় বেশ কিছু লোকজনকে নিয়ে হিমানির শ্বশুরবাড়িতে আসে। তার উপর পায়েলকে দেখা মাত্রই সেই ডেলিভারি বয় তাকে চিনে ফেলে। এই তো ম্যাডাম, আমি তো আপনাকে এই সমস্ত অর্ডার ডেলিভারি দিয়েছিলাম। আপনি তো প্রথমে বললেন এটা নাকি হিমানি রায়ের বাড়ি নয়, তারপর আবার বললেন যে আপনি হিমানি রায়কে চেনেন আর সমস্ত অর্ডারগুলো তাকে দিয়ে দেবেন। তাই তো বিশেষ করে আমি আপনাকে ওই অর্ডারগুলো দিয়েছিলাম। এই কথা শুনে পায়েল আর কিছু বলতে পারে না, কারণ সে সত্যিই হিমানির অর্ডারগুলো নিজেই রিসিভ করে। আসলে একদিন এক ডেলিভারি বয় অনেকগুলো পার্সেল দিতে এলে পায়েল আগে ভাগে গিয়ে দরজা খোলে। আচ্ছা, এটা কি হিমানি রায়ের বাড়ি? আসলে ম্যাডাম, প্রচুর এক্সপেন্সিভ জিনিসপত্র অর্ডার করা হয়েছে, তাই আপনি একটু সাইন করে নেবেন প্লিজ। ও, এখন আবার বাইরে শপিং করতে যেতে পারে না বলে অনলাইনে জামা কাপড় অর্ডার করছে। এই ভেবে পায়েল ডেলিভারি বয়কে বলে, না না, এটা হিমানির বাড়ি নয়, আপনি ভুল বাড়িতে চলে এসেছেন। আপনি এই পার্সেলগুলো ফেরত নিয়ে যান। কিন্তু ম্যাডাম, অ্যাড্রেস নাম্বার সবই তো ঠিক ছিল। তাছাড়া এই সমস্ত অর্ডারগুলো প্রিপেড। আপনি প্লিজ আবার বাড়িতে খোঁজ করে দেখুন না, হয়তো আপনি নতুন এসেছেন। বাহ, প্রিপেড অর্ডার! বৌদিরও তো চয়েস ভালো। আবার ডেলিভারি বয়টা বলছে অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র আছে, তাহলে নিশ্চয়ই বৌদি খুব দামি দামি সুন্দর ড্রেস অর্ডার করেছে। তাহলে এক কাজ করি, এই পার্সেলগুলো আমি রেখে দিই, চুপি চুপি এক একটা করে কোনো অনুষ্ঠানে পড়ে যাব। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই ভুল করেছি। আসলে এতদিন আমি ভাবতাম তুমি আমার থেকে অনেক বেশি স্টাইলিশ। তুমি যদি আমার থেকেও ভালো ভালো শপিং করো, তাহলে আমি আর পাড়ার মধ্যে সব থেকে স্টাইলিশ হয়ে থাকতে পারবো না। এটা কোনো কথা হলো? তুমি আমার ননদ হও, আমি তোমার বৌদি। তোমার যদি আমার কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই আমার কাছ থেকে নিয়ে পড়তে পারো। আমি কি তোমাকে কখনো দেব না বলেছি? নাকি আমি রাহুলকে কখনো বারণ করেছি তোমাকে টাকা না দেওয়ার জন্য? এই কথা শুনে পায়েল খুবই লজ্জিত হয়ে পড়ে। সেদিনের পর থেকে পায়েল নিজেকে পরিবর্তিত করে নেয়। সে আর কখনো তার বৌদিকে হিংসা করে না। এখন তারা ননদ বৌদি দুজনে মিলেমিশে শপিং করতে যায়, আর তারা মিলেমিশে একে অপরের পোশাক আশাকও ব্যবহার করে। বৌমা, এই নাও, আমি তোমার মেয়েদের জন্য দুধ গরম করে এনেছি। এই দুধটা তোমার মেয়েদের খাইয়ে দাও। হ্যাঁ মা, দিন। মেয়ে দুটো তখন থেকে খুব কান্নাকাটি করছে, ওদের বোধহয় সত্যিই খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দে, একেবারে বেশি করে দুধ খাইয়ে দে। এই বিষাক্ত দুধ খেয়ে তোর দুই মেয়ে পৃথিবী ছেড়ে সোজা উপরে চলে যাবে। সুজাতা দুধের পাত্রটা নিয়ে তার ঘরের দিকে যায়। সুজাতার স্বামী রণজিৎ জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে সুজাতাকে লক্ষ্য করছিল। রণজিৎ নিজের হাতেই দুধের মধ্যে বিষ মিশিয়েছিল, তাই সে অপেক্ষা করছিল কখন সুজাতা তার মেয়েদের সেই বিষাক্ত দুধ খাওয়াবে আর তার দুই যমজ মেয়ে মারা যাবে। সুজাতা ঘরে গিয়ে তার দুই মেয়েকে দুধ খাওয়াতে যাবে, তখনই সুজাতার পোষা কুকুর লালি হঠাৎ করে দুধের পাত্রের উপর ঝাঁপিয়ে পড়ে। এর ফলে সুজাতার হাত থেকে দুধের পাত্রটা পড়ে যায়। এই দেখে মন্দাকিনী দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। সর্বনাশ করে দিল রে, সর্বনাশ করে দিল। এই যে তুমি দুধটা ফেলে দিয়ে নষ্ট করলে, এই টাকাটা কি তোমার বাপ দিয়ে যাবে? আমি ইচ্ছে করে দুধ ফেলিনি মা, আমাকে ক্ষমা করে দিন। আমার তো কোনো দোষ নেই বলুন। জানি না কেন লালি হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লো আর দুধটা পড়ে গেল। সুজাতার কথা শুনে তার শাশুড়ি মা রাগ করে সেখান থেকে চলে যায়। সে তার ছেলে রণজিতের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে থাকে। সর্বনাশীটা সব প্ল্যানটাই নষ্ট করে দিল। জানি না এবার দিদিমণি জানতে পারলে আমাদের কি করবেন। উনি হয়তো এখনই সব খবর নিতে এসে পড়বেন। রণজিতের কথা শেষ হতে না হতেই সেখানে মহিমা দেবী এসে উপস্থিত হয়। মহিমা দেবী ছিল ওই রাজপুরী গ্রামের প্রধান। তার সঙ্গে ছিল দুজন চাকর। তাদের মধ্যে একজন হাতে হুক্কা ধরেছিল, আরেকজন হাত পাখা নিয়ে মহিমা দেবীকে হাওয়া করছিল। মহিমা দেবী ভীষণই বড় লোক ছিল। বংশ পরম্পরায় তার পরিবার এই গ্রামের উপর রাজত্ব করে আসছে। মহিমা দেবীর পূর্বপুরুষেরা ওই গ্রামের অনেক উন্নতি সাধন করেছিল, তাই সকলেই মহিমা দেবীকে খুবই শ্রদ্ধা করত এবং সম্মান দিত। কি হলো, কাজ হলো? কিছু বলছো না কেন তোমরা? মেয়ে দুটোকে মেরেছো তোমরা? না দিদিমণি, আমরা সব প্ল্যান করেই ফেলেছিলাম, কিন্তু একদম সঠিক সময়ে আমাদের বাড়ির ওই পোষা কুত্তাটা সব নষ্ট করে দিল। আমরা যেই দুধে বিষ মিশিয়েছিলাম সেই দুধটা কুত্তাটা ফেলে দিয়েছে, তাই আমরা বাচ্চা দুটোকে দুধ খাওয়াতে পারিনি।
তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। একটা কাজ দিলাম সেটাও ঠিকঠাক ভাবে করতে পারলে না। কালকে তোমার বৌমাকে আর বৌমার দুটো মেয়েকে আমার কাছে নিয়ে আসবে। এবার যা করার আমাকেই করতে হবে। এই চলো তোমরা। এই বলে মহিমা দেবী তার দুই চাকরকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। মহিমা দেবীর পরিবার ওই রাজপুরী গ্রামে একটি বাজে প্রথার প্রচলন করেছিল। সেই প্রথাটা হলো ওই গ্রামে যখনই কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখনই সেই কন্যা সন্তানকে তারা হত্যা করে দিত। মহিমা দেবী এই বিষয়ে গ্রামের লোকজনকে সবসময় বোঝানোর চেষ্টা করত। যে ঘরে মেয়ে সন্তান জন্মাবে সেই ঘরের অবনতি নিশ্চিত। সেই ঘরে কখনো উন্নতি হবে না। মেয়েরা শুধুমাত্র বোঝা। আমাদের কারোর বোঝা বহন করার কোনো দরকার নেই। মেয়ে জন্মালেই আমরা তাকে হত্যা করব, আর সেই বাচ্চাদের ডেড বডি আমার বাড়ির কুয়ার মধ্যে তোমরা নিয়ে এসে ফেলবে। এটাই হলো আমাদের পরম্পরা। এটাই আমাদেরকে সারা জীবন অনুসরণ করে চলতে হবে। কি বললাম সবাই বুঝতে পেরেছো? গ্রামবাসীর মধ্যে বেশিরভাগ জন মহিলা দেবীকে ভীষণ পরিমাণে বিশ্বাস করত, আর তারা সব কথা অন্ধের মতো মেনে নিত। সুজাতার যখন রণজিতের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তখন ওই গ্রামের এরকম কুপ্রথার ব্যাপারে সে কিছুই জানতো না। সুজাতা শহরের একটি শিক্ষিত মেয়ে ছিল। বিয়ের পর সুজাতা রণজিৎ এবং তার মায়ের সঙ্গে বেশ হাসি খুশি সংসার করছিল। কয়েক মাসের মধ্যেই সুজাতা গর্ভবতী হয়। সে যখন 3 মাসের গর্ভবতী ছিল তখন একদিন সে গ্রামের কিছু মহিলার সঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল। কিরে, 3 মাস তো হয়ে গেল। দেখতে দেখতে আরো 6 মাস কেটে যাবে। মনে রাখিস, ছেলে হওয়া চাই কিন্তু, না হলে কিন্তু তোর কপালে খুব বিপদ আছে। কি বললি তুই? কপালে বিপদ আছে মানে? আমি ঠিক বুঝলাম না। যদি ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে কি হবে? আরে, আমাদের গ্রামে একটা প্রথা আছে। আমাদের গ্রামে কারো যখনই মেয়ে হয় তখনই সেই মেয়েকে হত্যা করা হয়। এটা অনেক বছর ধরে আমাদের গ্রামে চলে আসছে। তাই তো বলছি, তোর যদি ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে তোর মেয়েকেও মেরে ফেলা হবে। আমাদের গ্রামের যে প্রধান মহিমা দিদিমণির বাড়ির কুয়াতে তোর মেয়ের লাশ ফেলে দেওয়া হবে। এই কথাটা শুনে সুজাতা একেবারে আঁতকে ওঠে। সে ভাবতেও পারেনি যে পৃথিবীতে এখনো এমন কোনো জায়গা আছে যেখানে মেয়েদের সঙ্গে এমন অন্যায় করা হয়। সুজাতা তখনই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। সে বাড়িতে এসে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। না, আমি কিছুতেই এটা মেনে নেব না। আমার যদি মেয়ে হয় আমি তাহলে তাকে কখনোই হত্যা করতে দেব না। তোমরা বুঝেছো? আমি ছেলে মেয়ের মধ্যে কখনোই কোনো রকমের ভেদাভেদ করি না। আমার কাছে ছেলে মেয়ে সবাই সমান। তাই আমি আমার কন্যা সন্তানকে কখনোই হত্যা করতে দেব না। এরকম বললে হবে না তো সুজাতা। তুমি চেষ্টা করো যাতে তোমার মেয়ে না হয়ে ছেলে হয়, কারণ তোমার মেয়ে হলে আমরা কেউ কিছুই করতে পারবো না। আমাদেরকে এই গ্রামে থাকতে হলে আমাদের প্রধান দিদিমণির কথা তো শুনতেই হবে। কি মূর্খর মতো কথা বলছো তোমরা? হ্যাঁ, কারোর মেয়ে হবে নাকি ছেলে হবে সেটা তো পুরোপুরি ছেলেদের উপর ডিপেন্ড করে, মেয়েদের উপর নয়। তোমরা যদি আমার সঙ্গে আর আমার মেয়ের সঙ্গে কোনো অন্যায় করার চেষ্টা করেছো তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়বো না। আমি তোমাদেরকে পুলিশে দেব। আরে বাবা সুজাতা, তুমি শান্ত হও। এরকম কিছুই হবে না। তুমি এত ভেঙে পড়লে কি করে হবে? আমরা আছি তো। চুপ করো, এবার শান্ত হও। আর চলো, খেয়ে নেবে চলো। তুমি এখন প্রেগনেন্ট, এখন খালি পেটে থাকলে চলবে না। এভাবে রণজিৎ এবং তার মা কোনো রকমের সুজাতাকে শান্ত করে। যতই দিন যেতে থাকে ততই সুজাতার চিন্তা বাড়তেই থাকে। সব সময় সে উপরওয়ালার কাছে তার সন্তানের জন্য মঙ্গল কামনা করত। দেখতে দেখতে 9 মাস পেরিয়ে যায়। একদিন হঠাৎ করে সুজাতার প্রসব যন্ত্রণা শুরু হয়। গ্রামের দাইমা কিছুতেই সুজাতাকে কোনো রকম ভাবে বাচ্চা প্রসবে সাহায্য করতে পারে না। খুব খারাপ অবস্থা তোমার বউয়ের। আমি এতদিনে অনেক কেস হ্যান্ডেল করেছি, এরকম খারাপ অবস্থা আমি কারোর দেখিনি। একে বাড়ি রাখা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। মাও মরবে আর বাচ্চাও মারা যাবে। যত তাড়াতাড়ি পারো একে শহরের হসপিটালে নিয়ে যাও। আমাদের গ্রামে তো সেরকম ভালো কোনো হসপিটাল নেই। দাইমার কথা শুনে রণজিৎ এবং তার মা খুব ভয় পেয়ে যায়। তারা তখনই সুজাতাকে নিয়ে শহরের হসপিটালের দিকে রওনা দেয়। সুজাতাকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু অপারেশন থিয়েটারে নিয়ে চলে যায়। সেখানে সুজাতা দুটো যমজ কন্যা সন্তানের জন্ম দেয়। কিছুক্ষণ পর সেখানে তার শাশুড়ি মা মন্দাকিনী দেবী সুজাতার সঙ্গে দেখা করতে আসে। মা, দেখুন না আমার কি সুন্দর দেখতে ফুটফুটে দুটো মেয়ে হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা আমার মেয়ে দুটোকে মেরে ফেলবেন না তো মা? মেয়ের জন্ম দিয়েছো, তখন মরতে তো এদের হবেই।
আর এর জন্য শুধুমাত্র তুমি দায়ী। এতই যখন বাচ্চাকে হারানোর ভয়, তখন ছেলের জন্ম দিতে পারোনি কেন? না, আমি কিছুতেই ওই গ্রামে আর ফিরে যাব না। আমি সবাইকে জানিয়ে দেব আপনাদের কুকর্মের কথা। সবাইকে বলে দেব যে আপনারা এরকম পাপ করেন। আমি আপনাদের সবাইকে জেলে পাঠাবো। সুজাতার কথা শুনে মন্দাকিনী দেবী খুব ভয় পেয়ে যায়। বৌমা, তুমি কিন্তু চেঁচামেচি করবে না বলে দিলাম। তুমি চেঁচামেচি করলে তুমি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। তুমি হসপিটালে কাউকে কিচ্ছু বলবে না। তোমার এখান থেকে ডিসচার্জ হয়ে গেলে আমি তোমাকে বাপের বাড়িতে রেখে আসবো। আর আমি গ্রামের কাউকে কিচ্ছু জানতে দেব না যে তোমার মেয়ে হয়েছে। তুমি তোমার বাপের বাড়িতেই থাকবে, আর তোমার ফিরে আসার কোনো দরকার নেই। মন্দাকিনী দেবীর কথা শুনে সুজাতা কিছুটা শান্ত হলেও সে যেন তার শাশুড়ি মাকে বিশ্বাস করতে পারছিল না। তাই সে মনে মনে এখনো ভীষণ পরিমাণে আতঙ্কিত ছিল। সুজাতা তখন তার বেডের পাশে একটি সাদা কাগজ দেখতে পায়। সে ওই কাগজে তার নাম, ঠিকানা এবং তাদের গ্রামের কুপ্রথার ব্যাপারে সমস্ত কিছু লিখে দেয়। তার শাশুড়ি মায়ের চোখের আড়াল করে সে কাগজটা বেডের পাশে রাখে। কয়েকদিন পর সুজাতার হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায়। মন্দাকিনী দেবী এবং রণজিৎ জোর করে তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে সুজাতা শুধু কেঁদেই চলেছিল। রণজিৎ তার মাকে আড়াল করে ডেকে বলে, আমাদের এখনই জমিদার বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ, এখন সুজাতাকে এখন এই ব্যাপারে কিছু জানানোর দরকার নেই, আমি সুজাতাকে বুঝিয়ে দিচ্ছি। এই বলে রণজিৎ সুজাতার কাছে যায়। সুজাতা, তুমি একদম কান্নাকাটি করো না। এরা শুধু তোমার মেয়ে নয়, এরা তো আমারও মেয়ে। বলো, আমি এত সুন্দর ফুটফুটে মেয়ে দুটোকে কাউকে হত্যা করতে দেবো না। আমি তোমার সাথে আছি। আর হ্যাঁ, আমি মাকেও বুঝিয়ে দেবো, তোমার সাথে থাকলে কেউ তোমার বাচ্চাদের কিচ্ছু করতে পারবে না। তুমি সত্যি বলছো তো রণজিৎ? হ্যাঁ, আমি সত্যি বলছি, তুমি একদম নিশ্চিন্তে থাকো। এভাবেই রণজিৎ সুজাতাকে মিথ্যা আশা দেয়। রণজিৎ সুজাতাকে কিছু না বলে তার মাকে সঙ্গে নিয়ে মহিমা দেবীর বাড়িতে চলে যায়। কি হলো, তোদের বাচ্চা কোথায়? আমি তো ভেবেছিলাম তোরা যমজ মেয়ে দুটোকে সঙ্গে করে নিয়ে আসবি। আমি নিজের হাতে মেয়ে দুটোকে কুয়ার মধ্যে ফেলবো। আপনি চিন্তা করবেন না দিদিমণি, আসলে সুজাতা খুবই চালাক। শহরের শিক্ষিত মেয়ে বলেও যখন তখন যা খুশি করতে পারে, তাই আমরা সরাসরি কিছু করতে পারছি না। তবে আপনি আজকের দিনটা আমাদের সময় দিন, আজকেই আমরা মেয়ে দুটোকে মেরে ফেলবো, যেভাবেই হোক না কেন। ঠিক আছে, আমি কালকে তোর দুই মেয়ের মৃতদেহ দেখতে চাই, না হলে তোদের সব কটাকে এই গ্রাম থেকে আমি উৎখাত করে দেব। মহিমা দেবীর কথা শুনে রণজিৎ এবং তার মা খুব ভয় পেয়ে যায়। তারা দুজনে প্ল্যান করতে থাকে কিভাবে বাচ্চা মেয়ে দুটোকে তারা খুন করবে। তারা বুদ্ধি করে দুধের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, কিন্তু সেই বিষ মিশ্রিত দুধ তারা বাচ্চা মেয়ে দুটোকে খাওয়াতে সক্ষম হয়নি। মহিমা দেবী এই খবর পেয়ে খুবই রেগে যায় এবং তাদের বাড়িতে এসে তাদেরকে ধমক দেয়। সেই সঙ্গে পরের দিন সুজাতা ও তার দুই যমজ মেয়েকে তার কাছে নিয়ে যাওয়ার কথা বলে। পরের দিন, সুজাতা চলো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। ওখানে তুমি তোমার মেয়ের সঙ্গে সুরক্ষিত থাকবে। বাড়িতে তুমি কিছুতেই সুরক্ষিত থাকতে পারবে না। মহিমা দিদিমণি যদি জানতে পেরে যায় আমাদের বাড়িতে ছুটে আসবে তাহলে। এভাবে রণজিৎ ও তার মা সুজাতাকে মিথ্যা কথা বলে তাকে মহিমা দেবীর বাড়িতে নিয়ে যায়। রণজিৎ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি সত্যি আমার মেয়েদের ভালো চাও, কিন্তু তুমি জেনে শুনে আমাকে এখানে নিয়ে এলে। এই, একদম চুপ, কোনো কথা বলবি না বলে দিলাম। অনেক ফটর ফটর করেছিস। শহরের শিক্ষিত মেয়ে বলে তুই কি ভেবেছিস তোর মেয়েরা আমার হাত থেকে রেহাই পেয়ে যাবে? দে, তোর মেয়ে দুটোকে আমার কাছে দে। আমি নিজের হাতে তোর মেয়ে দুটোকে কুয়াতে ফেলে দেব। না, কিছুতেই না। আমার মেয়েদেরকে মারার আগে আপনাকে আমাকে মারতে হবে। আগে আমাকে মারুন, তারপর আমার মেয়েদেরকে মারবেন। না, তা হয় না। এমনিতেই আমাদের গ্রামে মেয়েদের সংখ্যা কম। ছেলেদের বিয়ে দেওয়ার সময় মেয়ে খুঁজেই পাওয়া যায় না। তোকে মেরে দিলে রণজিতের কি হবে? এই বলে মহিমা দেবী জোর করে সুজাতার হাত থেকে তার দুই মেয়েকে কেড়ে নেয়। সে মেয়ে দুটোকে নিয়ে সোজা কুয়ার কাছে চলে যায়। সুজাতা চিৎকার করে কাঁদতে থাকে। সবাই সুজাতার উপর ভীষণ হাসতে থাকে। মহিমা দেবী যেই মুহূর্তে বাচ্চা দুটোকে কুয়োর মধ্যে ফেলতে যাবে, তখনই সেখানে হসপিটালের ডাক্তারবাবু এবং কয়েকজন পুলিশ চলে আসে। এই দেখুন অফিসার, আমরা ঠিক মুহূর্তে না এলে জানি না কি হতো। থামুন বলছি। তুমি ওই নোটটা লিখেছো, খুবই ভালো কাজ করেছিলে। ভাগ্যিস ওই নোটটা আমি আজকে দেখেছি। আমি তৎক্ষণাৎ পুলিশকে নিয়ে চলে এসেছি। ছি, আজকের মতো দিনে মেয়েদের সঙ্গে এরকম অন্যায় হয় এটা ভাবাও যায় না। অফিসার, এদের নিয়ে যান। এদের সব কটাকে কঠিন থেকে কঠিনতর সাজা দেবেন। পুলিশ অফিসার রণজিৎ ও তার মায়ের সঙ্গে সঙ্গে গ্রামের আরো কিছু বাসিন্দাকে গ্রেপ্তার করে,
যারা এই প্রথাকে অনুসরণ করত তারা কেউই রেহাই পায়নি। সেদিনের পর থেকে এই গ্রামে আর কখনোই কন্যা সন্তানকে হত্যা করা হতো না। সুজাতা তার 2 মেয়েকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।